রেস্টুরেন্টে এসে বসতেই রিফাত চেঁচিয়ে ওয়েটারকে ডাক দিল। রিফাতের সাথে ওর বান্ধবী সুমনা আর ইপ্তিও এসেছে। ওরা কলেজের ক্লাস না করে খেতে এসেছে। একজন ওয়েটার আসতেই রিফাত চেঁচিয়ে উঠল, চেয়ারগুলো কে মুছবে? কত ধুল জমে আছে? ওয়েটার বলল, একটু আগে একজন উঠে গেল। ওয়েটার শেষ করার আগেই সুমনা চেঁচিয়ে উঠল, যা বলা হয়েছে তা করো, এত কথা কেন? ম্যানেজারকে এখনই নালিশ দেব নাকি? ওয়েটার তাড়াতাড়ি একটা টিস্যু নিয়ে চেয়ারগুলো পরিষ্কার করে দিল। ম্যানেজার আসতেই ওরা আবার চেঁচিয়ে বলল, কেমন সব ওয়েটার রাখছে, দেখলে বোঝা যায় ম্যানেজমেন্ট কত খারাপ। আমরা দুঃখিত, এই ওয়েটার যেন এই টেবিল আর না আসে, বলে দিলাম। ম্যানেজার চোখ রাঙিয়ে ওয়েটারকে নিয়ে গেল। একদিকে নিয়ে গিয়ে যখন ঝাড়ি দিতে লাগলো তখন ওয়েটার মাথা নিচু করে আছে। সে বুঝতেই পারছে না তার দোষটা কী ছিল। এই দেখে সুমনা, রিফাত আর ইফতি হেসে বলল, এইসব ওয়েটারদের প্রথমে টাইট দিতে হয়, তাহলে নাক সোজা থাকে। কোনো ওয়েটার সামান্য উল্টা কথা বললেই আমার মেজাজ খারাপ হয়ে যায়। যা বলেছিস। এই বলে ওরা মেনু দেখতে লাগলো। তখন ইফতি আবার ওয়েটারকে ডাক দিল। তখন আরেকজন ওয়েটার এগিয়ে এসে বলল, জি স্যার, অর্ডার দিন, কি লাগবে? ওয়েটারের ভয়েস শুনে রিফাত চোখ তুলে তাকিয়ে দেখল তার বড় ভাই রাতুল। রাতুল রিফাতকে দেখে কিছু বলতে যাবে, তার আগেই রিফাত চোখ নামিয়ে ফেলল, যেন সে চেনেই না। রাতুল কিছু বলল না। সে মুচকি হেসে বলল, বলুন কি লাগবে? বলছি তো, এত তাড়া কিসের? আমাকে অন্য টেবিলেরও অর্ডার নিতে হবে, তাই। এমনভাবে বলছে যেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজ করে। কাজ করে ওয়েটারের মেজাজ দেখে যেন অনেক কিছু। প্রতিটা কাজই সমান গুরুত্বপূর্ণ, কারো পেশা ছোট না, লজ্জার না। লজ্জার হচ্ছে যারা নিজের দায়িত্ব পালন করে না। এ যেমন আপনারা কলেজ না করে ঘুরছেন। এই বলে রাতুল রিফাতের দিকে তাকালো। রিফাত এই দিক ওদিক তাকিয়ে বলল, চল অন্য কোথাও যাই। কি বলেন আপনি? যত বড় মুখ নয় তত বড় কথা। আপনারটাকে খাচ্ছি নাকি? বাদ দে না। কেন বাদ দেব? দাঁড়া, মজা দেখাচ্ছি। রাতুল কিছু না বলে চলে গেল। সুমনা চেঁচিয়ে ম্যানেজারকে ডাক দিল, কি হয়েছে ম্যাম? আপনাদের ওয়েটারগুলোকে কি ম্যানার শেখাননি? কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করে। আচ্ছা, আমি দেখছি না, আপনি আমার সামনে ওনাকে শাস্তি দেবেন। আরে কি বলছিস? বাদ দে না, আমাদের চেয়ে বয়সে বড়, এই টাইমে দেখে বলেছে আর কি। বয়সে বড় বলে কি বড় ভাই হয়ে যাবে? এইভাবে বলবে? ছি, ওয়েটার বড় ভাই? প্লিজ এসব বলিস না, চিন্তা করতে গা ঘিনঘিন করে। কেন? আমি পারবো না, কারণ আমার কোনো ভাই ওয়েটার না। তোর আছে নাকি? তোর খুব লাগছে? একটু আগে নিজেই তো অন্য ওয়েটারকে ছাড়লি। রিফাত চুপ করে আছে। তখন রাতুল সবার জন্য স্যুপ নিয়ে এলো। সুমনাটা দেওয়ার সময় সুমনা ইচ্ছে করে হাত নাড়ল, যাতে রাতুলের হাত থেকে বাটিটা ছিটকে পড়ে। রাতুল সামলে নিলেও একটু স্যুপ সুমনার জামায় পড়ল। সুমনা আবার চেঁচিয়ে উঠল, কি করলে এটা? এই বলে সুমনা একটা থাপ্পড় লাগিয়ে দিল। রিফাত চেঁচিয়ে উঠল, সুমনা কি করলি এটা? যা করেছি বেশ করেছি। চেঁচামেচি শুনে ম্যানেজার এগিয়ে এসে রাতুলকে বলল, আবার কি করেছো তুমি? তুমি কি চাকরি হারাতে চাও? না না, আমি আসলে। উনি হাত নাড়ালেন তাই। নিজে দোষ করে আবার আমি হাত নাড়ছি বলেন? কত বড় সাহস! এটাকে এখনই বের করেন। ইফতি এসে রাতুলের গায়ে একটা ধাক্কা দিতেই রিফাত এবার ধরে ফেলল। চেঁচিয়ে উঠল, তোদের বলছি থাম, অনেক হয়েছে। তোরা তো লাগছে কেন? কেউ হয় নাকি? এই বলে হেসে উঠল। রিফাত আবার মুখ নামিয়ে মাথা নাড়াল। রাতুল রিফাতের দিকে তাকিয়ে মুচকি হাসল। এই ভাইয়ের পড়াশোনার জন্য সে পড়াশোনা করে, এখনও চাকরি হয়নি বলে বসে না থেকে ওয়েটারের চাকরিতে ঢুকল। আজ বের হওয়ার সময় পকেট খরচটাও সে দিয়েছে, যা দিয়ে সে খেতে এসেছে। কিন্তু সে তাকে ভাই পরিচয় দিতে লজ্জা পাচ্ছে। সুমনার জামাই লাগা স্যুপ রাতুল টিস্যু দিয়ে মুছতে গেলে সুমনা আবারও ধাক্কা দেয়। রিফাত এইবার চুপ থাকতে পারল না। রাতুলকে ধরে বলে, সুমনা, অনেক হয়েছে তোর বেয়াদবি। রাতুলের দিকে তাকিয়ে বলল, ব্যথা পাওনি তো ভাইয়া? রাতুল মাথা নেড়ে না বলল। বাদ দে, এসব রোজকার ব্যাপার। রিফাতের কথা শুনে সুমনা আর ইপ্তি দুজনে একসাথে বলে উঠল, ভাইয়া? এ ওইটা তোর ভাইয়া? হ্যাঁ। আগে বলবি না কেন? আগে বললে অপমান করতে না? সরি ভাইয়া। রাতুল মুচকি হেসে বলল, কেন, তুই নিজে একটু আগে যে ছেলেটাকে অপমান করলি সে কি কারো ভাই নয়? ওয়েটার মানে কি সে অপমানের যোগ্য? সে তো তোমার খাচ্ছেও না, পড়ছেও না, নিজের কাছে করছে, চুরি তো করছে না। তোমাদের ইয়াং জেনারেশনের ছেলে মেয়েদের কেন কোনো কাজকে ছোট মনে হয়? কেন মনে হয় কাজের ক্ষেত্র অনুসারে মানুষকে অপমান করা যায়? অযথা কোনো ওয়েটারকে হয়রানি বা বাজে শব্দে গালি দেওয়ার আগে কি একবারও চিন্তায় আসে না সে কারো ভাই, কারো সন্তান, কারো বাবা? রাতুলের কথা শুনে সুমনা, রিফাত, ইপ্তি মাথা নিচু করে চুপ করে রইল। রাতুল হেসে বলল, খেয়ে নাও, যাওয়ার সময় টিপস দিতে ভুলো না যেন। এই বলে রাতুল অন্য টেবিলে খাবার দিতে চলে গেল।
ওয়েটার কোনো অসম্মানের পাত্র নয়, সব কাজই সমান গুরুত্বপূর্ণ। কোনো কাজকে ছোট করে দেখার কোনো কারণ নেই। কাউকে অসম্মান করার অধিকার আপনার নেই। তাই কাউকে অযথা অসম্মান করার আগে একবার চিন্তা করুন, সেও তো কারো প্রিয় কোনো ব্যক্তি, কোনো পরিবারের কর্তা হতে পারে সে। ভাইয়া, তোমার মাথা ঠিক আছে? নিজের বোনকে আমি বিয়ে করি কিভাবে? কেন, সমস্যা কি? হানি আমাদের বোন, আমাদের কাছে থাকবে। তুমি বিষয়টা বুঝতে পারছো না। আমি ওকে কখনো সেরকম নজরে দেখিইনি। আমি নিজের বোনের নজরে দেখেছি। সমস্যা কি ভাই? আগে দেখোনি, এখন দেখবা? সবসময় যে আগে থাকতে সব কিছু দেখতে হবে এমনটা কথা নয়। হানি মেয়ে ভালো, তাই তোমার ভাই ওকে নিজের করে রাখতে চাচ্ছে। এভাবে একটা অবিবাহিত মেয়ে রাখলে মানুষ ছিছি করবে, তার থেকে তোমার বউ করে রাখলে সকল সমস্যার সমাধান হয়ে যায়। আমি মানতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। আমাকে মাফ করো। কেন? আমি এখনো বিয়ে নিয়ে কিছু ভাবছি না, আমার একটু সময় প্রয়োজন। 25 বছর শেষ হয়ে 26-এ পড়ে যাবে, তুই এখনও বলছিস সময় লাগবে? বিষয়টা হাস্যকর হয়ে যায় না? আমরা তোর খারাপের জন্য বলছি না। হানিকে বিয়ে করে রাখ, এতে মেয়েটাকেই বাড়ি ছাড়া করিস না, অন্য কোনো ছেলের হাতে তুলে দিতে সাহস পায় না। প্লিজ ভাইয়া, জোর করো না। বিয়ে কোনো ছেলে খেলা নয়। যার সাথে সারা জীবন থাকবো তাকে স্ত্রীরূপে গ্রহণ করতে মনের সায় প্রয়োজন হয়। আমি সেই সায় খুঁজে পাচ্ছি না। ওকে নিজের বোন ছাড়া অন্য কিছু ভাবতেও পারি না। বারবার নিজের বোন বলছো কেন? ও তো তোমার চাচাতো বোন। চাচাতো বোনের সাথে বিয়ে যায় যাচ্ছে। তোকে নিয়ে আমাদের অনেক আশা আছে। এটাও আশা করছি তুই হানিকে স্ত্রী হিসেবে গ্রহণ করবি। এখন করা না করা তোর ব্যাপার। আমাদের যতটুকু বলার ছিল বলে দিয়েছি, আর কিছু বলবো না। সিদ্ধান্ত তোর হাতে। এখন জোর করলে বলবি তোর উপর হানিকে চাপিয়ে দিয়েছি। চিন্তাভাবনা করে উত্তর দিও। আমরা তোমার মুখ থেকে হ্যাঁ শুনতে চাই। কি করবি না করবি তুই ভালো জানিস, তবে আমাদের নিরাশ করিস না। চলে এসো, ওকে একটু একা থাকতে দাও, ভালো করে ভেবে উত্তর দিক। যত সময় নেওয়ার নাও, কিন্তু উত্তরটা যেন হ্যাঁ হয়। রুমা চলে গেল। আরিফ চেয়ারে বসে মাথার চুল টেনে ধরল। বড় বিপাকে পড়ে গেছে সে। সকালবেলা খাবার টেবিলে সবাই বসে আছে। জেরিন সবাইকে নাস্তা দিচ্ছে। হানি আর চোখে আরিফকে দেখছে। কি সিদ্ধান্ত নিলি? সরি, আমি তো তোকে বেশি সময় দিতে পারছি না। আমি চাইছি সামনের মাসের প্রথম সপ্তাহে শুভ কাজটা সেরে নিতে। কি বলো রুমা? তোমার মতে আমার মত, তবে আমি আরিফের মুখ থেকে হ্যাঁ শুনতে চাইছি, নতুবা সারা জীবন আমাদের দোষারোপ করবে। আমি তো বললাম ভাবি, আমি এখন এসব বিষয় নিয়ে ভাবছি না, আমাকে একটু সময় দাও। এত ভাবাভাবির কিছু দেখছি না আমি। হানি আমাদের বোন, ছোট থেকে আমরা ওকে দেখে আসছি। আমরা জানি তুই ওর সাথে ভালো থাকবি। আরিফ আর চোখে জেরিনের দিকে তাকালো। জেরিন স্তব্ধ হয়ে সামনের পানির চোখের দিকে তাকিয়ে আছে। কি হলো জেরিন, আমাকে খাবার দিবে না নাকি? কখন থেকে খালি প্লেট নিয়ে বসে আছি। রান্নাঘর থেকে 2টা গ্লাস নিয়ে আসিস জেরিন। এগুলো কিভাবে ধুয়েছিস আল্লাহ মালুম, সাবানের গন্ধ আসছে। আচ্ছা ভাবি। জেরিন চলে গেল। রুমা হানি একে অপরকে ইশারা করে কি যেন বোঝালো। জেরিন গ্লাস নিয়ে ফিরে আসতেই আরিফ বলল, জেরিন তুমি আমাদের সাথে বসে যাও, পরে একা একা খাবে কেন? না, আমি পরে খাবো। তোর কি হয়েছে বলতো? 2 দিন ধরে ঠিক মতন খাওয়া দাওয়া করছিস না। কথায় জানি হুটহাট রেগে যাস, কিছু জিজ্ঞেস করলে কোনো উত্তরও নেই। মনে হয় জগৎ সংসার ছেড়ে দিচ্ছিস। জেরিন এক পলক আরিফের দিকে তাকিয়ে বলল, ছেড়ে দিতে পারলে ভালোই হতো। এত বিষণ্ণতা কারণ কি? কিছু না। কথা না বলে সবাই খাও। আমাদের সাথে তো বসলে না, পরে তুমি খেয়ে নিও। জেরিন মাথা নাড়িয়ে সরে গেল। আরিফ একবার সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে খাবারে মনোযোগ দিল। জেরিন চায়ের কাপ ধুচ্ছিল। আরিফ এসে হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে বলল, তুমি আমার সাথে ঠিকঠাক কথা বলছো না কেন? আমার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছ, ঘটনা কি? আপনি জানেন না? জানেন তো, জেনেও না জানার ভান করছেন কেন? আমাকে একটু সময় দাও, আমি সব ঠিক করে নেব। আর কত সময় দেব? হানির সাথে বিয়ে হয়ে গেলে কি সময় নেওয়া বন্ধ করবেন? কবে বলবেন সবাইকে? আমার কিছু ভালো লাগছে না। কোন দিন দেখবেন আমি সব ছেড়ে চলে গেছি। খবরদার, তুমি কোথাও যাবে না। তোমাকে এনেছে কি চলে যাওয়ার জন্য নাকি? সারাদিন গাধার মতো খাটিয়ে মন ভরছে না? এখন সারা জীবনের জন্য আমাকে এভাবে রাখার ইচ্ছে আছে নাকি আপনার? আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। আপনি আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করুন। জেরিন আজকে কি রান্না করবে? রুমার গলার আওয়াজ পেয়ে জেরিন আরিফ দুজনে তটস্থ হয়ে দুদিকে সরে গেল। তুমি এখানে কি করছো আরিফ? প্রচণ্ড মাথা ধরেছে, 1 কাপ চা খাবো, তাই জেরিনকে বলতে এসেছিলাম। এই অসময়ে চা? হ্যাঁ, মাথা ধরেছে। আচ্ছা তুমি যাও, আমি হানিকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। না। কেন? হানি রুমে আছে, ওকে কষ্ট করে ডাকার কি দরকার? জেরিন দিয়ে আসবানি। আরিফ দাঁড়ালো না, এক প্রকার সেখান থেকে পালিয়ে গেল।
রুমা একবার ভ্রুকুচকে জেরিনের দিকে তাকালো। জেরিন কিছুটা ভয়ে ভয়ে কাজ করছে। পরের দিন অফিসের জন্য তৈরি হচ্ছে মাসুদ। রুমা রান্নাঘর থেকে এসে পাশে দাঁড়ালো। কিছু বলবে? কি বলো? আমার মনে হয় আরিফ ও জেরিনের মধ্যে কিছু চলছে। কি বলো? হ্যাঁ, আমি আরিফকে জেরিনের হাত ধরতে দেখেছি। তোমার মনের ভুল হতে পারে। আমি প্রথমে মনের ভুল ভেবেছিলাম, কিন্তু দুজনের গতিবিধি লক্ষ্য করে নিশ্চিত হয়েছে ওদের মধ্যে কিছু একটা চলছে। আরিফ তৎক্ষণাৎ জেরিনের হাত ধরে ভেতরে ঢুকে রুমার কথার রেশ ধরে বলল, এতদিনে সঠিক ধরতে পেরেছ ভাবি? কি ব্যাপার, তুই ওর হাত ধরেছিস কেন? হাত ছাড়। তোমাকে কিছু বলার ছিল। যা বলার বলিস, আগে হাত ছাড়। আমার বউয়ের হাত আমি ধরতেই পারি, এটা অস্বাভাবিক কিছু নয়। বউ? বউ মানে কি যাতা বলছিস? যাতা নয়, জেরিন আমার বউ, আমি ওকে বিয়ে করেছি। উল্টাপাল্টা বকিস না, কাজের মেয়ের সাথে তোর সম্পর্ক আমি মেনে নেব না। ও কাজের মেয়ে নয় ভাইয়া, ও আমার ক্লাসমেট। আমরা দুজন দুজনকে বহু আগের থেকে ভালোবাসতাম। ওর বাবা মা বিয়ে ঠিক করেছে বলে আমরা পালিয়ে বিয়ে করে ফেলেছি। নিজের কাছে রাখতে কাজের মেয়ে সাজিয়ে এনেছি। এত বড় বিষয় তোমার লুকানো একদম উচিত হয়নি। এখন হানির কি হবে? ওই মেয়েটাকে আমরা আশা দিয়ে রেখেছি। সেদিন তো নিজেই মুখ বড় করে বলেছিলি বিয়ে কোনো ছেলে খেলা নয়, কিন্তু নিজেই তো ছেলে খেলা করলি। জেরিন, তুমি তো কিছু বলতে পারতে। জেরিন মাথা নিচু করে ফেলল। কিছু বলার সুযোগ দিয়েছ তোমরা? একটার পর একটা ভেজাল আমাকে জড়িয়ে রাখছো। যাই হোক, যেভাবে হওয়ার বিয়ে তো হয়ে গেছে আমাদের। এখন তোমরা মেনে নিলে ভালো, না মেনে নিলে আমি জেরিনকে নিয়ে বাসা থেকে চলে যাব। কি করবে তোমাদের সিদ্ধান্ত। আরিফ জেরিনের হাত ধরে যেভাবে এসেছিল সেভাবে চলে গেল। দরজা দিয়ে বের হয়ে দেখে হানি কান্না ভেজা চোখে দাঁড়িয়ে আছে। সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল জেরিন।